শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ শিল্প কারখানার মালিক এবং ট্রেড ইউনিয়ন নেতাদের। তাদের দাবি, নিজেদের স্বার্থে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে। সিপিডি আয়োজিত তৈরি পোশাক খাত নিয়ে এক অনলাইন অনুষ্ঠানে সংস্থাটি জানায়, পোশাক কারখানাগুলোর প্রায় 22% এখনও পরিদর্শনের বাইরে রয়ে গেছে। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে নিরাপত্তা নিশ্চিতে 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত তৈরি পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠন করা হয়। ফলে ধীরে ধীরে পোশাক শিল্পের নেতিবাচক ভাবমূর্তি দূর হয়। কিন্তু প্রশ্ন তৈরি হয় অ্যাকর্ড ও অ্যালায়েন্স পরবর্তী অবস্থা নিয়ে। রোববার এক অনলাইন আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সংস্থাটির তথ্য বলছে, অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কার্যক্রম শেষে 2018 থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত সময়ে তৈরি পোশাক খাতে দুর্ঘটনা বেড়েছে। মাত্র ক্রেতাদের চাপ থাকলে আমরা নিরাপত্তার ব্যাপারে সিরিয়াস হব, কিন্তু যখন সেটা আন্তর্জাতিক চাপ থাকবে না, আমরা সিরিয়াস হব না, নিরাপত্তাটাকে নিশ্চিত করব না, আমাদের নিজেদের দায়িত্ববোধ, শিল্পের যে কমপ্লায়েন্স সেটি আমরা নিশ্চিত করব না, এটি তো হতে পারে না। অনুষ্ঠানে শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে একে অপরকে পাল্টাপাল্টি অভিযোগ করেন শিল্প কারখানার মালিক এবং শ্রমিক নেতারা। তাদের ভিতর অনিয়ম এবং তাদের দপ্তরটা কোনো না কোনো ভাবে মালিকদের দ্বারা অনেকটা প্রভাবিত হয়, যার জন্য ওই সমস্ত দপ্তরের লোকেরা যতটুকু কাজ করবে তারাও ততটুকু কাজ করতে পারে না। আর হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি যে মালিকদের দ্বারা তারা প্রভাব বিস্তার করে আরএসসি কে লজ্জাজনক ভাবে তার ব্যক্তিগত কাজে বা এই ধরনের কাজে ব্যবহার করেছেন, যে ওখানে ওই 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 উকিল নোটিশ প্রত্যাহার করার জন্য তাকে আরএসসি দিয়ে প্রেসার ক্রিয়েট করানো হয়েছে, যেটার আমি তীব্র প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি। এ সময় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দুর্ঘটনা নিয়ে কারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বলেন, করোনার সময়ে বিশেষ অভিযান চললেও নিয়মিত অভিযান কমে গেছে। এ সময় প্রতিষ্ঠানটির নানা সীমাবদ্ধতার কথাও জানান তিনি। কোভিডকালীন স্পেশাল ইন্সপেকশনটা চলছে, রেগুলার ইন্সপেকশনটা কম হচ্ছে স্যার, ইট ইজ ট্রু, কারণ ওইটাকে আমরা একটু প্রাধান্য বেশি দিয়েছি। আলোচনায় তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতের উপর জোর দেয় সিপিডি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব গোলাম মোয়াজ্জেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আপনার কাছে জানতে চাইছে যে আমরা দেখছি বারবার দুর্ঘটনা ঘটছে এই শিল্প খাতে, শ্রমিকদের জীবন যাচ্ছে, কিন্তু তারপরও কিন্তু নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। কেন এমনটা হচ্ছে এবং শ্রমিক অধিকার আসলে নিশ্চিত হচ্ছে না কেন? ঘাটতি কোথায়, কি মনে করছেন? দেখুন, আমাদের এখানে যদিও কর্মপরিবেশের উন্নয়নের ক্ষেত্রে 2013 পরবর্তী সময়কালে বিভিন্ন ভাবে গার্মেন্টস খাত কেন্দ্রিক উদ্যোগ শুরু হয়েছিল, সেই উদ্যোগও কিছুটা হলেও শ্লথ হয়ে গিয়েছিল 2018 পরবর্তী সময়কালে, এবং সে কারণে কিন্তু আবার নতুন করে দুর্ঘটনা বাড়তে দেখছি। আমাদের কাছে মনে হয় যে প্রাতিষ্ঠানিক যে ভালো উদ্যোগগুলো আমরা অ্যাকর্ড অ্যালায়েন্স এবং ন্যাশনাল ইনিশিয়েটিভের আন্ডারে দেখছিলাম, সেই উদ্যোগের সমাপ্তি হয়নি, অর্থাৎ প্রাতিষ্ঠানিকীকরণের কাজটি শেষ হয়নি, এবং মালিকদেরও আসলে এখানে সহযোগিতার প্রয়োজন রয়েছে। ফলে যে অসম্পূর্ণ কাজ সেটি আসলে শেষ করা যায়নি, এ কারণে এখনো আমরা গার্মেন্টস খাতে দুর্ঘটনা দেখছি। পাশাপাশি গার্মেন্টস এর বাইরে যে খাতগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রায় বলা যেতে পারে কোন রকমের সংস্কার উদ্যোগের বাইরেই রয়ে গেছে পুরোপুরি, এবং তারই একটা সর্বশেষ উদাহরণ আমরা সেজান জুস কারখানায় দুর্ঘটনা থেকেও আমরা টের পেলাম। সুতরাং আমাদের একদিকে যেমন গার্মেন্টস কারখানাগুলোর এই ভালো কাজগুলো অব্যাহত রাখার জন্য আরো কাজ করা, এবং একই সাথে এই যে গার্মেন্টস এর বাইরে যে বিপুল পরিমাণ অন্যান্য কারখানা রয়েছে, সেগুলোরও মানোন্নয়নের জন্য নতুন কার্যক্রম নেওয়া, এ দুটো যদি না শুরু করা যায় তাহলে আসলে সমস্যা। এদিক থেকে হয়তো প্রতিষ্ঠানগুলোর লোকবলের ঘাটতি রয়েছে, কিন্তু লোকবলের ঘাটতির অজুহাত দিয়ে আসলে এইগুলোকে আর পিছিয়ে রাখার সুযোগ নেই। আমাদের ইমিডিয়েটলি আসলে অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ শুরু করা দরকার। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে রূপগঞ্জের ঘটনাটি ঘটলো, বেশ কিছু শ্রমিক মারা গেল, বহির্বিশ্বে আমাদের রপ্তানি খাতে কোনো প্রভাব ফেলবে কিনা, কি মনে করছেন আপনি? সামগ্রিকভাবে অবশ্যই এটা একটা রপ্তানি একটা প্রভাব ফেলবেই। তার একটা বড় কারণ হলো বাইরের দেশগুলোতে এখন বাংলাদেশ নিয়ে অনেক ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে, এবং বাংলাদেশের শিল্প উৎপাদন, রপ্তানি খাতের প্রবৃদ্ধি, এটিও এখন বাইরের দেশগুলোতে বেশ পরিচিত কথা, এবং একই সাথে অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে যে বিপুল পরিমাণ কাজ হয়েছে, সেটিও কিন্তু ইতিবাচক একটা ইমেজ তৈরি করেছে। তো তার বিপরীতে গিয়ে এই ধরনের একটি ঘটনা প্রশ্ন তুলছে যে আমাদের এখানে কতটুকু নিরাপদ কারখানাগুলো,
গার্মেন্টস খাত হয়তো এর ফলে সংকটে পড়বে না, ইমেজ সংকটে গার্মেন্টস খাতে পড়ার সুযোগ কম, কিন্তু অন্য খাতগুলোর ব্যাপারে যে বাইরে নতুন করে আগ্রহ তৈরি হচ্ছিল, যেমন প্রসেসিং ফুড তৈরি হচ্ছিল, সেগুলোর এক্সপোর্ট বাড়ছিল। আপনি জানেন এবার প্রায় 4টি নতুন পণ্য অ্যাড হয়েছে যেগুলো $1 বিলিয়ন রপ্তানি করতে পারে। এই যে নতুন নতুন পণ্য যুক্ত হওয়া, সেখানে কিন্তু একটা নেগেটিভ বার্তা যাবে এই ধরনের কর্মপরিবেশের ক্ষেত্রে যে দুর্বলতা বেরিয়ে আসলো। সুতরাং সেটির ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে যে গার্মেন্টস এর মডেল ব্যবহার করে অন্যান্য খাতগুলোতেও কর্মপরিবেশের উন্নয়নের উদ্যোগ নেওয়া। আমরা কিন্তু দেখি যে বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার পর শ্রমিকদের পুনর্বাসন হয় না, তারা অবহেলিত রয়ে যায়। তো দুর্ঘটনা রোধে বা শ্রমিকদের নিরাপত্তা পুনর্বাসন করতে কি কি সংস্কার নেওয়া উচিত বলে মনে করছেন? কয়েক রকমের বিষয় কিন্তু আইনি কাঠামোতে রয়েছে। একটি হলো যে দুর্ঘটনায় আহত এবং নিহত শ্রমিকদেরকে শ্রম আইন অনুযায়ী কিন্তু তাদের ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা রয়েছে, কিন্তু এটি নিয়ে শ্রমিক নেতৃবৃন্দের এবং সিভিল সোসাইটির পক্ষ থেকেও আপত্তি রয়েছে। যে টাকা ধরা আছে সে টাকাটি খুবই কম। আমরা রানা প্লাজার পরে যে শ্রমিকদেরকে বড় টাকা দেয়া গিয়েছিল, সেটিও কিন্তু আইনগত কাঠামোতে এখনো আমাদের শ্রম আইনে ঢোকানো যায়নি। ফলে ওটা এককালীন বা একটা উদাহরণ হিসেবেই রয়ে গিয়েছে, রানা প্লাজা ট্রাস্ট ফান্ডের উদাহরণটি। কিন্তু শ্রমিকরা যেমন এই যে মারা গেলেন যে শ্রমিকরা। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।